আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন জাকারিয়া পলাশ, যিনি লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জাকারিয়া। জাকারিয়া, সেই সাথে একটা প্রশ্ন আপনার কাছে থেকে, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, এই নির্বাচনে তারুণ্য একটা বিশাল ভূমিকা পালন করবে, সেই পুরো চিত্রটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাই, যেহেতু আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক। জি, ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তরুণদের ভূমিকা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এটার কয়েকটা উল্লেখযোগ্য কারণ আছে। সেটা হচ্ছে যে আমরা জানি যে গত ৩টা নির্বাচনে বাংলাদেশের মানুষ সে অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি, এবং এই সময়ের মধ্যে যারা ভোটার হয়েছেন বা ভোট দেওয়ার বয়স অতিক্রম করেছেন, সেই সংখ্যাটা একটা বিরাট সংখ্যা। আমাদের নির্বাচন কমিশনের তথ্য মতে এটা ৪ কোটিরও বেশি, প্রায় ৪.৫ কোটি ভোটার যারা গত ৩টা নির্বাচনে ভোট প্রদান করেননি, অর্থাৎ তরুণদের সমন্বয়ে প্রায় ৩৫ বছর, ১৮ থেকে ৩৫ বছর বয়সের সীমার মধ্যে যে ভোটাররা, তারা আসলে এবারই প্রথম একটা ভোটে তাদের ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যদি হয়, সেক্ষেত্রে এবারই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কাজেই তারা জীবনের প্রথমবার ভোট দিচ্ছেন, অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহের সঙ্গে তারা ভোট প্রদান করবেন। এই বিশাল ভোটার শ্রেণীর ভোট এবার নির্বাচনে একটা কিং মেকারের ভূমিকা পালন করতে পারে, চেঞ্জ মেকারের ভূমিকা পালন করতে পারে। তারাই গেম চেঞ্জার হিসেবে রোল প্লে করতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, তরুণরা আমরা জানি যে একটা জেনারেশনাল চেঞ্জের মধ্য দিয়ে যায়। প্রজন্মের যে পরিবর্তন হয়েছে, আগের প্রজন্ম যেভাবে চিন্তা করতো, এখনকার প্রজন্ম সেভাবে চিন্তা করে না। তাদের চিন্তা, তাদের প্রায়োরিটিস, তাদের আম বিভিন্ন বিষয়কে দেখার লেন্স আলাদা। তারা সহজে প্রলুব্ধ হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা নিজেদের নানান তথ্য প্রমাণ থেকে যাচাই-বাছাই করার একটা মতো ক্যাপাসিটি আছে। তাদের তথ্যের অবাধ প্রবাহ বিভিন্ন সোর্স থেকে, সোশ্যাল মিডিয়া, আম বিভিন্ন দেশি বিদেশি মাধ্যম থেকে তারা বিপুল তথ্য সংগ্রহ করতে পারে, এবং সেই তথ্যের কারণে তারা নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। যে কারণে তরুণরা অত্যন্ত সচেতন এবং অত্যন্ত সেন্সিবল বটে। আমরা দেখতে পাই যে এই তরুণদের নেতৃত্বেই ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে। তারা তাদের ন্যায্য অধিকার এবং বৈষম্যহীন একটা ব্যবস্থার প্রশ্নে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তুলেছে। এই তরুণরাই একটা স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিস্ট একটা রিজিমকে, একটা সরকার ব্যবস্থাকে হটিয়ে দিয়েছে। এই যে বিপুল পরিবর্তনের তারা ছিল মুখ্য শক্তি। যেই কারণে আমরা তরুণদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করতে পারি। এটার কারণেই আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনে তরুণরা একটা গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারে। জাকারিয়া পলাশ, আমরা যদি বিষয়টি এভাবে চিন্তা করি যে গত ১৫ বছরে যারা ভোট দিতে পারেননি এবং যারা 18 প্লাস হলেন, ভোট দেওয়ার সক্ষমতা অর্জন করলেন রাষ্ট্রীয়ভাবে, ৩ থেকে শুরু করে তাদের এই যে বয়সের পরিণতি, এই বয়সের পরিণতি তারা ভিন্ন কোনো রাজনৈতিক ক্ষমতাকে ক্ষমতায়িত হতে দেখেননি, বরঞ্চ যেটি দেখেছেন তারা রাজনৈতিক সহিংসতা দেখেছেন। রাজনীতির নামে একে অন্যকে গ্রাস করবার যে অপচেষ্টা, সেই অপচেষ্টার সাক্ষী তারা হয়ে আছেন, যার একটা বিস্ফোরণ কিন্তু আমরা ২৪-এর দেখেছি, জুলাই আগস্টে। এবং এই বিস্ফোরণের পরবর্তী সময়ে তারুণ্যের উপর যেভাবে আস্থা আমরা রাখবার চেষ্টা করেছিলাম, বা আমরা যেভাবে তারুণ্যের উপর বিশ্বাস স্থাপন করবার চেষ্টা করেছিলাম, সামগ্রিকভাবে কি মনে হয় সেই আস্থা বা বিশ্বাসের প্রতিউত্তর কি তারা এবার এই নির্বাচনী ফলাফলে প্রভাব রেখে দিতে পারবেন? আমার মনে হয় যে তরুণরা এখনো এক্সপেরিমেন্ট করছে ইন আ সেন্স যে তারা গত ১.৫ বছরে যে তরুণদের প্রত্যাশার পূরণ হয়েছে তা নয়। বরং গত ১.৫ বছরে তারা জুলাই আপরাইজিং এর পরে, জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে পরিবর্তন দেখেছি, একটা নতুন সরকার হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের উপর তাদের কিছু প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশাগুলো সব পূরণ হয়নি নিশ্চয়ই। কিন্তু সেই কারণেই, এবং তরুণরাও এটাও আমার মনে হয় অবজার্ভ করছে যে এই ১.৫ বছরে যেই সরকারটা, সেই সরকারটার ক্যাপাসিটি সে অর্থে কমপ্লিট ছিল না, এবং তরুণরাও করছে একটা নির্বাচিত সরকারের, এবং সেই নির্বাচন প্রক্রিয়াতে তাদের নিজেদের সক্রিয় অংশগ্রহণের, যার মধ্য দিয়ে তারা আসলে তাদের নিজেদের গড়ে তোলা একটা সরকারের ব্যবস্থা পাবে। এবং এই অন্তর্বর্তী সরকারটি গঠনের ক্ষেত্রে যে তরুণরা মুখ্য ভূমিকা পালন করতে পেরেছে,
তা ঠিক তারা মনে করবে না, বা আমার আমার মনে হয় যে তরুণরা সে অর্থে তাদের একদম সক্রিয় ভূমিকা ছিল না। বরং একটা সামগ্রিক আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা পরিস্থিতির মোকাবেলায় একটি সরকার গড়ে উঠেছিল। যদিও আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে ছাত্রদের নিয়োগকৃত তিনি। কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে আম এ এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা সে অর্থে সামগ্রিক অংশগ্রহণমূলক ছিল না। সেই দিক থেকে আমার মনে হয় নির্বাচনের মাধ্যমে যে সরকারটি গঠিত হবে, তারাই হবে আমার মনে হয় প্রকৃত অংশগ্রহণমূলক সরকার। সেই ক্ষেত্রে সেই সরকারটি গঠনের ক্ষেত্রে তরুণরা তাদের সক্রিয় ভূমিকা রাখতে চাইবে। আরেকটা বিষয় হচ্ছে যে তরুণরা যেহেতু সক্রিয় ভূমিকা রাখতে চাইবে, সেক্ষেত্রে তারা নিশ্চয়ই আম পরীক্ষা-নিরীক্ষা করছে যে কারা তাদের প্রয়োজন বা তাদের যেই ইচ্ছা, তাদের যে প্রত্যাশা, তাদের যে অ্যাসপিরেশন, সেইটাকে রিফ্লেক্ট করতে পারে এইরকম আম প্রমিস কারা করছে। সেই প্রমিস গুলো কতটা যোগ্য, কতটা বিশ্বাসযোগ্য তাদের কাছে, সে বিষয়গুলো তারা নিশ্চয়ই বিবেচনা করছে। ধন্যবাদ। জাকারিয়া পলাশ বলছিলেন তরুণদের ভাবনা, তাদের ভূমিকা নিয়ে, কিন্তু এই যে 12 কোটি ভোটারের ধরে নেওয়া যায় বা হিসেব মতে অর্ধেক হচ্ছে নারী, তাদের ভূমিকা কি বা তাদের ভোট এখানে কতটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার কাছে মনে হয় যে এইখানেও আ নারীদের যেই অংশগ্রহণের প্রশ্ন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনারা দেখবেন যে সাধারণত নারীরা কিন্তু তাদের গ্রামে থাকে বা তাদের নিজেদের পরিবেশে থাকে। যেই কারণে নারীদের ভোট কাস্টিং এর হার পুরুষের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যায় যে পুরুষদের অনেকেই বাইরে থাকে কর্মস্থলের কারণে, বিভিন্ন জায়গাতে ব্যস্ত থাকে। তারা ভোট কেন্দ্রে যাওয়ার সময় সুযোগ নাও পেতে পারে। কিন্তু নারীরা ঠিকই সুযোগ পেলে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটাধিকার প্রয়োগ করবেন। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে নারীদের এখন এই তাদের ভোটাধিকারটা নিশ্চিত করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কনভিনিয়েন্ট, এবং যেটা হচ্ছে তাদের জন্য নিরাপদ একটা পরিবেশ। ভোট কেন্দ্রে যদি ভোটের দিন সকালবেলা কোনো গুজব, কোনো অস্থিরতা, কোনো টেনশন সৃষ্টি হয়, তাহলে কিন্তু নারীরা ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ বা উৎসাহ কমে যেতে পারে। এই ক্ষেত্রে আমাদের নিশ্চয়তা দিতে হবে যে তারা একটা নিরাপদ ভোটিং পরিবেশ পাচ্ছে। এবং আমরা বিভিন্ন জরিপে দেখছি, বিভিন্ন গবেষণায় দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রে আ উম যেতে চায় প্রায় ৯০% মানুষ, এবং ডেফিনিটলি তার একটা বড় অংশ নারী, অর্ধেকেরও বেশি। সেই ক্ষেত্রে এই যে বিপুল মানুষ ভোট কেন্দ্রে যেতে চায়, এই মানুষের ভোট গ্রহণ করার জন্য আমাদের ক্যাপাসিটি রেডি আছে কিনা? আমাদের ভোটিং সিস্টেম এখন সে অর্থে প্রস্তুত কিনা? আ আ আমরা আশা করি সেটা প্রস্তুত রয়েছে। সেই ক্ষেত্রে এই বিপুল ভোটাধিকার প্রয়োগের মতো আম প্রয়োগের জন্য, এবং আমরা সেইসব জরিপে এটাও দেখেছি যে হচ্ছে অলমোস্ট ২০% মানুষের মধ্যে এক ধরনের টেনশন আছে যে ভোট ঠিকমতো হবে কিনা, ভোটের মধ্যে কোনো ধরনের অস্থিরতা হবে কিনা, কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন হচ্ছে কিনা, কিংবা আ ব্যালট বাক্স কেন্দ্রিক অনেক ধরনের অনেকে ব্যালট বাক্স ছিনতাই হয়। এই ধরনের ঘটনায় ইতিপূর্বে বিভিন্ন সময় আমরা শুনেছি, দেখেছি। সেই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে আমাদের খুব সচেতন ভূমিকা রাখতে হবে। তাহলে আশা করি নারীদের ভোটও একটা গুরুত্বপূর্ণ গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারে। আমরা দেখেছি নারীরা আসলে আম আম অনেক ক্ষেত্রেই মুখে যতটা যা প্রকাশ করতে চান, তার চেয়ে বেশি তারা বাস্তবে প্রয়োগ করেন। এইটা পারিবারিকভাবেও দেখছি এটা নারীদের বিহেভিয়ার এর অংশ। এটা তাদের একটা একটা অভ্যন্তরীণ আ জা মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য, যে তারা যা তারা যতটা এক্সপ্রেসিভ কথায়, তার চেয়ে বেশি এক্সপ্রেসিভ তাদের আম তাদের আচরণে, বা তারা অব্যক্ত অনেক কিছুর মধ্য দিয়ে ব্যক্ত করেন। এই যে তাদের একটা আম ইনহেরেন্ট বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে আমার মনে হয় তারা ভোটাধিকারের পলাশ, একটা ক্ষেত্রেও ছোট্ট কাজে প্রশ্ন লাগাবে। আপনার কাছে রাখতে চাই। আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। আপনি একটা কথা বলছিলেন যে মুখে একরকম বলছে, হয়তো ভাবছে অন্যরকম। দেখুন, অভ্যুত্থানে পরাজিত যে শক্তি, তারও তো কিছু সমর্থক রয়েছে যারা ভোটার, এবং তারা এই দেশের নাগরিক। এদের অস্বীকার করবার আমাদের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে তাদের ভোটগুলো এবার কোনো সিগনিফিকেন্ট প্রভাব ফেলবে কিনা, কিংবা দিন শেষে ভোট কেন্দ্রে যে তারা কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করবেন কিনা, এমন একটা জিজ্ঞাসা আমার মাথায় অনেকক্ষণ ধরে ঘুরছে। জি, ধন্যবাদ। এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে হচ্ছে তরুণ প্রজন্ম তারা ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে কিনা? বিশেষ করে যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছে। অবশ্যই আ আম ভূমিকা রাখবে। আমার কাছে মনে হয় ইন প্রিন্সিপল প্রত্যেকটা ভোটই নির্বাচনে ভূমিকা রাখে। এজন্যই আমরা প্রত্যেকটা ভোটকে সমান গুরুত্ব দিতে চাই বা দেওয়া উচিত। সেক্ষেত্রে আমরা যখন ক্লাস্টার অ্যানালিসিস করি তখন দেখি যে কিছু ভোট ব্যাংক
উল্লেখযোগ্য ভূমিকা রাখে, কারণ সেগুলো নির্দিষ্ট দিকে প্রভাবিত হয়, নির্দিষ্ট দিকে আম কোনো একটা নির্দিষ্ট ব্লকের পক্ষে যখন কাস্ট হয় তখন সেই ব্লকের পরিসংখ্যান বাড়ে বা কমে। এই ব্যাপারগুলোর কারণে আমরা নির্দিষ্ট ব্লককে হয়তো আলাদাভাবে বিশ্লেষণ করি। এটা আমি অলরেডি ইতিমধ্যে বলেছি যে হচ্ছে তরুণরা এবার একটা পরিবর্তনের দিকে বা একটা নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে পারে। সেই নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে পারে বলেই আমাদের কাছে মনে হচ্ছে যে আম বিভিন্ন রাজনৈতিক পক্ষ বা রাজনৈতিক দলগুলো অত্যন্ত আম অত্যন্ত গুরুত্ব দিয়ে তরুণদেরকে ফোকাস করে তাদের ক্যাম্পেইন এবং তাদের নির্বাচনী প্রচারণা, তাদের ইশতেহার পলাশ, ইত্যাদিতে এটা খুব এটা স্পষ্ট, এটা আমরা বুঝতে পেরেছি। পলাশ, যে জায়গাটা আসলে আমার প্রশ্নের জায়গাটা ছিল যে অভ্যুত্থানে যেই পরাজিত শক্তি, সেই শক্তিরও তো কিছু সমর্থক এখনো আছে যারা এই দেশেরই নাগরিক, অস্বীকার করবার কোনো সুযোগ আমাদের নেই। ভোট কি তারা দিতে যাবে, যাবে না? হ্যাঁ ভোট, না ভোট, কোন আচ্ছা, পক্ষে তাদের ভোট পড়তে পারে, কিংবা সামগ্রিক নির্বাচনে তাদের কোনো প্রভাব থাকতে পারে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমার মনে হয় গত ৩ দিন আগে আমি একটা জরিপের উপস্থাপন করেছিলাম। যেখানে আমার প্রতিষ্ঠান সহ আরেকটি প্রতিষ্ঠান যৌথভাবে আমরা একটা জরিপের ফলাফল প্রকাশ করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে যারা ইতিপূর্বে নৌকায় ভোট দিয়েছেন বা যারা ইতিপূর্বে পরাজিত শক্তি তাদেরকে ভোট দিয়েছেন, আ তারা যখন ক্ষমতায় ছিল, সেই ভোটারদের ভোট দেওয়ার প্রবণতা কেমন? আমরা দেখেছি যে সেখানে সেই ভোটাররা যে ভোট কেন্দ্রে আসবেন না এমন সংখ্যা মাত্র ৫-৬% দেখেছি আমরা। কাজেই আমরা লক্ষ্য করছি যে যারা একসময় নৌকায় ভোট দিয়েছেন তারাও এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ভোট প্রদান করবেন, এমনটা আমরা আগ্রহ দেখতে পেয়েছি। এবং সেই ভোটাররা কাদেরকে ভোট দিবেন সেক্ষেত্রে তাদের চয়েসে আমরা লক্ষ্য করেছি যে তাদের চয়েস আসলে ডিস্ট্রিবিউট হয়ে গেছে অন্যান্য অপশনের মধ্যে। আমরা দেখেছি যে বিএনপি আম এবং বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ৪৮% ভোট, ৪৮% এরও বেশি ভোট হয়তো আওয়ামী লীগের আম ভোট ব্যাংক থেকে পাবেন বলে আমাদের মনে হচ্ছে। জামাত ইসলামীর এবং তাদের নেতৃত্বাধীন জোট প্রায় ২৯% ভোট এই নৌকার ভোট ব্যাংক থেকে বা নৌকায় ইতিপূর্বে ভোট দিয়েছেন এমন ভোটারদের ভোট থেকে পাবেন বলে আমরা তথ্যে দেখতে পেয়েছি, জরিপে দেখতে পেয়েছি। কাজেই এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার যে আসলে যারা ওই ইতিপূর্বে দেশ শাসন করেছে দীর্ঘদিন বিভিন্ন ভাবে, সেই পরাজিত আওয়ামী লীগের আম ভোট ব্যাংক এখন আসলে অন্যদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়ে গেছে এবং আওয়ামী লীগের নিজস্ব যে ভোট ব্যাংক সেটা খুবই বা লিমিটেড হয়ে যাচ্ছে। ধীরে এই ভোটাররা অন্যান্য দলের মধ্যে আশ্রয় খুঁজে নেবেন বা অন্যান্য দলের মধ্যেই তাদের রাজনৈতিক যেই স্বপ্ন প্রত্যাশা সেগুলোর প্রতিফলন দেখতে চাইবেন বলে আমার মনে হয়। পলাশ, একটা জিজ্ঞাসা রাখতে চাই আমি। আমার সুযোগ হয়েছে বাংলাদেশের একটা অংশ ঘুরে দেখবার, বিভিন্ন প্রান্তে যাওয়ার, বিভিন্ন জেলায় যে তাদের মনোভাবটা তুলে আনবার, একটা পাবলিক অপিনিয়ন তুলে আনবার একটা সুযোগ আমার তৈরি হয়েছে। সেই সাথে আমরা দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু খুব ভালো অবজারভার। আমরা দেখি, আমরা যতখানি বলি তার চেয়ে বেশি মানুষ কি বলছে তা আমরা দেখবার চেষ্টা করি। এটা আমাদের পেশাগত বা চরিত্রের কারণে যেভাবেই বলি না কেন। একটা জল কিন্তু এবার আমরা দেখছি, একটা পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ভিড়ভাট্টায় দাঁড়িয়ে নানান সময় নানানভাবে বলবার চেষ্টা করছে। এবার এইভাবে আমরা দেখতে পারি, এবার এইভাবে সুযোগ দেওয়া যায় কিনা। এই যে এই ধরনের কথার যে চাউর হওয়া বা সমাজে যে এই ধরনের মানসিকতা তৈরি হওয়া, আলটিমেটলি ভোটে কি তা প্রভাব ফেলবে কিনা? অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের যারা হচ্ছে ওপিনিয়ন মেকার, যারা হচ্ছে যেটাকে আমরা বলি ইনফ্লুয়েন্সার, এবং মানে ছোট বড় বিভিন্ন লেভেলে অনেক ইনফ্লুয়েন্সার। একটা ছোট্ট সাধারণ মানুষের একটা নতুন কথাও অনেক সময় ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তি অন্য যেকোনো মাধ্যমের চেয়ে অনেক বেশি আমরা লক্ষ্য করেছি। আমরা এটাও লক্ষ্য করেছি যে মানুষ সিগনিফিকেন্টলি একাধিক সোর্স থেকে তথ্য সংগ্রহ করে। কাজেই মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দেখে এবং অন্যান্য মাধ্যমের থেকে সেটা ভ্যালিডেট করে বা কনফার্ম হয়। আবার বিপরীতটাও ঘটে। মেইন স্ট্রিম মিডিয়া একটা তথ্য দিল, মানুষ আবার সেটা দেখতে চায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে বলে। সো এই যে মানুষের মধ্যে তথ্য যাচাই বাছাই করার প্রবণতাও আমরা লক্ষ্য করেছি। সেক্ষেত্রে উল্লেখযোগ্য একটা ব্যাপার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবারের নির্বাচনে খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করবে এবং এবারের নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা তো হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মানুষ তথ্য নেয়। আরেকটা বড় ঝুঁকির জায়গা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক সময় অপতথ্য বা ভুল তথ্য
কিংবা মিথ্যা তথ্য প্রচার করতে পারে বা ছড়িয়ে পড়তে পারে খুব দ্রুত। সেই ক্ষেত্রে এই ছড়িয়ে পড়াগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কেয়ারফুল থাকা দরকার, অনেক সচেতন থাকা দরকার। আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক ক্ষেত্রেই এইটা এই ধরনের ক্ষেত্রে নেতিবাচক রোল প্লে করছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইদানিংকালে আমরা আরেকটা ইতিবাচক জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে ফ্যাক্ট চেকিং অনেকগুলো প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে যারা ফ্যাক্ট চেক করছে, যারা ভুল তথ্যগুলোকে কিছুক্ষণের মধ্যে ডিবাঙ্ক করছে। সো এইটা আমরা যত বেশি পাবো তত আমাদের মানুষের জন্য সুবিধা হবে যে একটা ভুল তথ্যের বিপরীতে একটা সঠিক তথ্য দ্রুত আমরা পেয়ে যাব। এটা একটা গুরুত্বপূর্ণ দিক আমরা আশা করি। জাকারিয়া পলাশ, আমার একটু ব্যক্তিগতভাবে আপনার কাছ থেকে, যেহেতু আপনি এত চমৎকার করে বলছেন, এবার কিন্তু প্রবাসীরা দেশের বাইরে থেকেও মানে ভোট দিতে পারছেন, এই বিষয়টা নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু এর সাথে একটু রিলেট করতে চাচ্ছি যে যারা গণমাধ্যম কর্মী আমরা আছি, আমাদেরকে নিয়ে কেন এটা এরকম করে ভাবা হলো না, এই পোস্টাল ব্যালটের ব্যাপারটা আমরা কেন হচ্ছে এরকম দায়িত্বে যারা নিযুক্ত থাকবেন তাদের ক্ষেত্রে ভাবা হয়েছে কিনা, এটা মিমির ব্যক্তিগত জিজ্ঞাসা। না, আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, যারা হচ্ছে গিয়ে ভোট দিতে পারবো না, তাদের ক্ষেত্রে কেন এটা ভাবা হলো আরো না? অনেকেই ভোট দিতে পারবেন না, দায়িত্ব পালনরত অনেকেই হয়তো ভোট দিতে পারবেন না, তাদের আসলে কি হবে? আপনাকে ধন্যবাদ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেজ করেছেন। আমরা দেখেছি যে অনেক বছর পরে এই প্রথম প্রবাসীরা ভোটাধিকার পেলেন, অনেক প্রবাসী ভোট দিতে পারছেন, প্রায় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোট দিতে পারছেন। এটা একটা ইতিবাচক দিক। আমরা এটাও দেখেছি যে এবার বোধহয় যারা সরকারি কর্মচারী এক জায়গা থেকে আরেক জায়গায় ভোটের দায়িত্ব পালন করবেন, তারাও এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। অনেকেই একটা নতুন ব্যবস্থা হয়েছে। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা যত বাড়বে তত বিভিন্ন সেগমেন্টের লোকজন ভোটাধিকার দেওয়ার সুযোগ পাবেন। সো এই জিনিসটা আমরা একটা সম্ভাবনা হিসেবে দেখতে পারি। এক্ষেত্রে আমাদের যেটা হবে যে ভোটের আগে এই বিভিন্ন সেগমেন্টের জনগণ, নাগরিকরা, সাংবাদিক, তারপরে হসপিটালে চিকিৎসারত ডক্টরস, তারপরে বিশেষ করে ভোটের সঙ্গে সম্পৃক্ত আরো অনেক লোক আছে, সরকারি কর্মকর্তা যারা ভোটের দিনে বিভিন্ন দায়িত্ব পালন করছে, তারা ভোট দিতে পারছে। কিন্তু যারা নির্বাচন পর্যবেক্ষক বা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অরাজনৈতিক বা অরাষ্ট্রীয় ব্যক্তিবর্গ, তাদের কিন্তু ভোটের ব্যবস্থা এখনো হয়নি। কারণ নিয়ম অনুযায়ী আমরা একটা নির্বাচনী আসনে যারা প্রার্থী পর্যবেক্ষণ করবেন, তারা ওই আসনের ভোটার হতে পারবেন না। কাজেই দেখা যায় যে একজন ভোটার সে তার নিজের আসনে না থেকে অন্য আসনে চলে যাচ্ছে নির্বাচন পর্যবেক্ষণের কাজে, তিনি তো তার ভোটটা দিতে পারছেন না। যে এই বিভিন্ন ধরনের ভোটার শ্রেণী যারা বিভিন্ন দায়িত্ব পালন, তাদের ভোটাধিকারের জন্য এর আলাপ আলোচনা যত আমরা জারি রাখবো তত হয়তো পরবর্তীতে এই ব্যবস্থাগুলো নেওয়া হবে। আমার মনে হয় নির্বাচন কমিশনকে এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করলেই ধীরে ধীরে এগুলো ইনস্টিটিউশনালাইজড হবে। জাকারিয়া পলাশ, আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইশতেহার দেখছি। এই ইশতেহার কতখানি যুগোপযোগী, কতখানি বাস্তবসম্মত, কতখানি ইম্প্যাক্টফুল আপনার কাছে মনে হয়েছে, এবং আপনি কতখানি আশাবাদী এবং কতখানি মানে এই প্রত্যাশা পূরণযোগ্য আর কি? ইশতেহার নিয়ে যে আলোচনাগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি সেটা হচ্ছে যে বিশেষজ্ঞরা বিভিন্ন আলাপ আলোচনা করেন যে ইশতেহার এখানে অনেক বেশি উচ্চাভিলাষী মনে হয়, এই ইশতেহার বাস্তবায়নযোগ্য কিনা, এই জাতীয় প্রশ্ন আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে পাই। একটা জিনিস আমরা খুব স্পেসিফিক্যালি দেখি যে হচ্ছে জনগণ আসলে ইশতেহারকে কিভাবে দেখে। সাধারণ মানুষ যারা বিভিন্ন প্রান্তিক পর্যায়ে আছে, তাদের ইশতেহারকে দেখার দৃষ্টিভঙ্গিটা খুবই স্পেসিফিক, যে তারা আসলে ইশতেহারে দেখতে চায় যে তাদের জন্য কি আছে। তাদের জন্য কি আছে মানে হলো, ধরেন তারা কি আসলে সিম্পলি দেখতে চায় দুর্নীতির ব্যাপারে রাষ্ট্র দলগুলোর অবস্থান কি, তারপরে হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থনৈতিক স্ট্যাবিলিটি, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের নিরাপদ কর্মসংস্থান, এবং এই ব্যাপারগুলোকে আসলে আমরা দেখেছি যে মানুষ বেশি অগ্রাধিকার দেয়। এবং এই ব্যাপারগুলোকে যেই দল ইশতেহার তো হচ্ছে একটা লিখিত ডকুমেন্ট, কিন্তু জনগণ কিন্তু লিখিত ডকুমেন্টের চেয়েও বেশি দেখতে চায় আসলে শীর্ষ নেতারা কি প্রমিস করছেন, শীর্ষ নেতারা কি বলছেন এবং তিনি যেভাবে বলছেন সেটা বিশ্বাসযোগ্য কিনা। শীর্ষ নেতার ব্যক্তিগত বিভিন্ন পার্সোনালিটি থেকে, অতীতের বিভিন্ন অবস্থান থেকে, আচরণ, ভূমিকা পালনের রেকর্ড থেকে জনগণ বা যাচাই বাছাই করতে চায় যে আসলে এই দল যা প্রমিস করছে সেটা আমি বিশ্বাস করতে পারছি কিনা। তো যখন জনগণের মধ্যে এই বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, তখন তারা সেই প্রমিসের উপর আস্থা রাখে এবং তাদেরকে ভোট দেওয়ার প্রবণতা বাড়তে পারে।
কাজেই আমাদের মনে হয় শীর্ষ নেতৃবৃন্দের এই ইন্টিগ্রিটি অফ কমিটমেন্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাকারিয়া পলাশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার করে বলছিলেন, চমৎকার করে জানাচ্ছিলেন এবং তারুণ্য আপনার কথার সাথে রিলেট করতে পারবে খুব ইজিলি। আমরা প্রত্যাশা থাকলাম আপনাকে নিয়ে নির্বাচনের দিন আবার হয়তো আমরা যুক্ত হব, আপনার কাছ থেকে আমরা সেই দিনের প্রেক্ষাপটে বাস্তবতা জানবার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় জানাচ্ছি আপনাকে আয়োজনের এই পর্যায়ে থেকে।